আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। ওসমানী সাম্রাজ্যের সুলতান বা খলিফাদের গোপনীয় অধ্যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী সম্পর্কে। ওসমান গাজী তার শায়েখ পীর এদেব আলীর দিক নির্দেশনায় একের পর এক বিজয় লাভ করতে থাকেন। এখান থেকে বোঝা যায় এদেব আলী শুধু পীর শায়েখ ছিলেন না, তিনি ওসমান গাজীর ভ্রাতৃপ্রতিম উপদেষ্টা। মমতা স্নেহ দিয়ে তিনি ধীরে ধীরে ওসমানকে রণক্ষেত্রে অলিগলি পরিচয় করিয়ে দিলেন। ফলে ওসমান গাজী ধারাবাহিক অভিযান পরিচালনা শুরু করলেন। খলিল ইলঞ্জিক ইতিহাস পাঠে চৌকস দূরদৃষ্টি প্রয়োজন। যেমন ধরুন 1258 খ্রিস্টাব্দে ওসমান গাজী জন্মগ্রহণ করেন। এই সালের কথা মনে হলে আমাদের অনুসন্ধানী হৃদয়ে কিছু গুরুত্বপূর্ণ উদ্গার ঘটনার উদয় হয়। যেমন সালটা সামনে এলেই কি চোখের সামনে কোনো ইতিহাস ভেসে ওঠে? আমার মনে সেই সালটা এতটাই অশুভ দাগ কেটে গেছে যে এই সনের মঙ্গল কাফেররা ইসলামী সভ্যতার বুক চিরে দখল করে নেওয়া সাম্রাজ্যের সিংহাসন। 1298 সালের 13ই ফেব্রুয়ারিতে কুলাঙ্গার কাফির মঙ্গলরা জ্বালিয়ে ছারখার করে দেয় মুসলিম সভ্যতার তিলে তিলে গড়ে ওঠা জ্ঞান ভাণ্ডার, ধ্বংস করে দেয় শত শতাব্দীব্যাপী পরিশ্রমের ফসল। ঠিক ওই সময়ে আনাতুলিয়ার উত্তরে তুর্কি মুসলিম বস্তিতে আর্তুগর্বের ঘরে এক নবজাতকের জন্ম হয়। সেই নবজাতকের পরবর্তী প্রজন্মরাই অদূর ভবিষ্যতে মুসলিম বিশ্বের অভিভাবক হয়ে পড়া খুঁটিগুলোর আবার দাঁড় করায়। যে খুঁটির জোর গত 6 শতাব্দী যাবৎ নড়বড়ে হয়ে পড়েছিল, যার এক জাগরণেই মানব সভ্যতা দেখতে পাবে ইতিহাসের সবচেয়ে সফল উত্থান, সফল বিপ্লব ও সফল জাগরণ। মঙ্গলদের ধ্বংসলীলা, ওসমানের জন্মক্ষণের এই যে ঐক্যতান, এটা স্রেফ কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর পিছনে ছিল আল্লাহর সমীকরণ। এটা শুধু বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী শেখ আহমদ ও ইসলামী চিন্তক সাদ উদ্দিন এফেন্দির বক্তব্য নয়, বরং তাদের অনেক কাল পরে এসে আমিও এই মতটি সমর্থন করি। তা না হলে দেখুন, যদি সেই সঠিক মুহূর্তে ওসমানী রাষ্ট্রভীতির আদলে মুসলিম বিশ্বের একতা পুনর্গঠিত না হতো, ইসলামের পতাকা আবার উড্ডিত হওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি না হতো, তাহলে 1918তে মুসলিম বিশ্বের যে লাঞ্ছনা বিভাজনের মুখোমুখি হয়েছিল তা আরও আগে, অর্থাৎ পঞ্চদশ কিংবা ষষ্ঠদশ শতাব্দীতেই দেখতে হতো। প্রাসাদের চিত্রকর ইয়াহিয়া বোস্তানজা বেশ কিছুক্ষণ পরে যে চিত্রটি এঁকেছিলেন, সেখানে দেখা যায় ইতিহাসের বৃহত্তর এক সাম্রাজ্যের উপকার ওসমান গাজী ছিলেন দীর্ঘকায়, শুভ্র বর্ণের ত্বক ও বাদামি ভ্রুর অধিকারী। কিন্তু জ্যোতির্বিদের ইতিহাস লিখে আছে তিনি ছিলেন বাদামি রঙের ভ্রু, ব্রণ ও গোলাকার চেহারার চওড়া কাদের। ওসমান গাজী যখন দাঁড়াতেন তার দু হাত হাঁটু পর্যন্ত পৌঁছাতো। এ থেকে বোঝা যায় তার হাঁটু ছিল খর্বাকায়, কিন্তু দু হাত স্বাভাবিকের চেয়ে দীর্ঘ। এই ধরনের দৈহিক গড়ন 6 শতাব্দীকাল ধরে তার বংশে খলিফা আব্দুল মাজিদ পর্যন্ত অব্যাহত ছিল। শৈশবে ওসমানকে বন্ধুরা বাদামি ওসমানী বলে ডাকত। জানা যায় তিনি অত্যন্ত সাদাসিধাভাবেই অপচয় ও অন্যায়বিহীন জীবনযাপন করতেন। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা লিখেছেন, তাকে ছোট ওসমান বলে ডাকা হতো। 1324 সালে সরকারিভাবে লিপিবদ্ধ ফার্সি ভাষায় নথিতে উল্লেখ করা হয়েছে, গাজী ওর খানের উপাধি ছিল সুজাউদ্দিন আর তার পিতা ওসমান উপাধি ছিল ফখরুদ্দিন। ওসমান গাজী আজীবন তার মালিকানাধীন কিছু ছাগলের উৎপাদন, দুধ, দই, পনির ও মাখন ইত্যাদি থেকে জীবিকা নির্বাহ করেছেন। নতুন নতুন শহর জয়ের পর সেখানকার বাজারগুলো পরিদর্শন করতে গিয়ে বাজারে বাজ ট্যাক্স গ্রহণ প্রস্তাব তিনি কখনোই মানতে পারেননি। একইভাবে বিভিন্ন মুসাহিবি উপটোকন তিনি গ্রহণ করার পরিপন্থী ছিলেন। এই ঘোষণাটি প্রমাণ করে যে তার প্রাপ্য নয় সেদিকে হাত বাড়ানোর ক্ষেত্রে তিনি কতটা স্পর্শকাতর ও হুঁশিয়ার ছিলেন। এই নশ্বর জীবনের ঠুনকো চাহিদার পেছনে ছুটে না চলার দৃঢ় মনোভাব প্রকাশ পায় তার এই চরিত্রের মধ্যে। তার মৃত্যুর পরে রেখে যাওয়া সম্বলের মধ্যে স্বর্ণরূপার উপস্থিতি না থাকাটা তার ক্ষুধাভীতি ও অনাড়ম্বর জীবন সম্পর্কে ধারণা নিতে যথেষ্ট। ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী তার রেখে যাওয়া সম্পত্তির তালিকায় যা ছিল তার কয়েকটি হচ্ছে: সেলাই করা একটি নতুন জামা যেখানে বলা হতো শরত্তক তাকলাসি, দ্বিতীয়ত গোড়ার পাশে ঝুলিয়ে রাখা থলে যেটাকে তুর্কি ভাষায় ইনালজাকি বলা হতো, তৃতীয়ত একটি লবণদানি, চতুর্থ একটি কাঠের তলোয়ারের খাপ, পঞ্চম লম্বা একজোড়া বুট জুতা, ষষ্ঠ কয়েকটি উন্নত জাতের ঘোড়া, সপ্তম 3টি ছাগল বা মেহমানদের আপ্যায়নের জন্য পালিত হচ্ছিল, অষ্টম কয়েক প্রস্ত দেনিয়লি তুলার কাপড়, নবম ঘোড়ার ঢাল, দশম একশো হিরির বুনতে তৈরি কয়েকটি লাল পতাকা, 11 তরবারি, 12 তৃণীর, 13 বর্ষা ও এরকম আরও কিছু যুদ্ধাস্ত্র।